প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে শুরু করব ইনশাল্লাহ। আমরা নতুন যেই ক্লাসটি শুরু করছি সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা গত কয়েকদিন ধরে জাবেদা শিখেছি, জাবেদার অ্যান্টিগুলো নির্ণয় শিখেছি। আমরা একটা নির্দিষ্ট ক্রমাগত ধাপ অনুসরণ করব যাতে করে আমাদের জাবেদার কাজটা ট্রায়াল ব্যালেন্সে লাগবে অ্যান্ড হচ্ছে কার্যপত্রতে লাগবে। আমরা জাবেদার পরে আস্তে ধীরে পর্বতে আসব। তো কার্যপত্রের আগে আমরা জাবেদা যে শেষ করছি ওই জাবেদার একটা পরীক্ষা নিব এবং ট্রায়াল ব্যালেন্স চলবে, ঠিক আছে? তো ট্রায়াল ব্যালেন্সে করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কয়টি নিয়ম আছে, আমি নিয়মগুলো বলছি, আপনারা নিয়মগুলো নোট করেন। হিসাব হচ্ছে 5টি। হিসেব কয়টি? 5টি। আমরা আগেই বলছি হিসেব 5টি। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হিসেব 5টি। তো আপনারা সবাই অবশ্যই এই 5টি হিসেব তো নোট করেছেন আমি জানি। আজকে আমরা একটি বোর্ড কোশ্চেন নিয়েছি। বোর্ড কোশ্চেন করার আগে আপনাদেরকে যেহেতু আগে ক্লাসগুলো করাইছি, আশা করি আপনারা সবাই পারফেক্ট একটা নিয়ম জেনে গেছেন। তো এই নিয়মটার মাধ্যমে আমরা আজকে শুরু করছি। জাবেদা তো অবশ্যই সকলের মনে আছে। আর আমি জাবেদার জন্য আমরা বলছি যে সম্পদ যদি বাড়ে, যেই কোনোভাবে যদি সম্পদ বেড়ে যায় তাহলে সম্পদ হবে কি? ডেবিট। আর যদি সম্পদ কমে যায় সম্পদ হবে ক্রেডিট। এখানে আমাদের ওই নিয়মটা তো থাকবেই, প্লাস এখানে তো যেহেতু আমরা জাবেদা নির্ণয় করব না, আমরা শুধুমাত্র কি নির্ণয় করব? ট্রায়াল ব্যালেন্সটা নির্ণয় করব। তাহলে আপনাকে সর্বপ্রথম যে কয়টা বিষয় নোট করতে হবে আপনারা সবাই লিখেন, একটু কষ্ট করে আপনারা সবাই লিখে ফেলান, আমি বলতেছি। প্রথমে হচ্ছে সম্পদ ও দায়। সম্পদ ও দায় রেও মিলের ডেবিটে বসে। সম্পদ ও দায় রেও মিলের ডেবিট দিকে বসে। আপনার যত প্রকার সম্পদ আছে এবং যত প্রকার দায় আছে সবগুলো রেও মিলের কোন দিকে বসবে? ডেবিটে বসবে। এবার যে কোনো সম্পদের যদি ব্যালেন্স নির্ণয় করতে হয় তাও রেও মিল কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। আয়, দায় ও মালিকানা সত্ত্ব রেও মিলের ক্রেডিট দিকে বসে। এবার কি আসছে? আয়, দায় ও মালিকানা সত্ত্ব রেও মিলের ক্রেডিট দিকে বসে। এবার কতগুলো অ্যান্টি আছে যেগুলো রেও মিলের মধ্যে আসে না? কতগুলো অ্যান্টি আছে যেগুলো রেও মিলের মধ্যে আসে না? ওই অ্যান্টিগুলো কি? ওই অ্যান্টিগুলো হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড বিগেইনিং। অর্থাৎ আমরা বলি না যে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। ক্যাশ ইন হ্যান্ড ইন বিগেইনিং, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুদ পণ্য, এটাও আসবে না। অ্যান্ড আরেকটা আছে ব্যাংক বিগেইনিং মানে কি? ব্যাংকের সমাপনী, ব্যাংকের প্রারম্ভিক যে জমা, এটা আসবে না। তাহলে আমরা কয়টা জিনিস পাইছি আসবে না? একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড বিগেইনিং, ইন্ডিং ইনভেন্টরি, ব্যাংক বিগেইনিং, এই তিনটা জিনিস কি আসবে না আমাদের রেও মিলে, ঠিক আছে? এই তিনটা জিনিস রেও মিলের যদি প্রশ্নতে থাকে তাহলে আমরা ওইটা ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করা লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? সম্পদ হচ্ছে হিসেব 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আপনাকে এখানে অবশ্যই জাবেদাগুলোর প্রয়োজন হবে। আপনি যদি জাবেদা নির্ণয় করার দক্ষতা, আপনি যদি জাবেদা খুব ভালো করে পেরে থাকেন তাহলে আপনি এই ক্লাসটা পারতে সক্ষম হবেন। তো আপনারা যারা জাবেদার ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই জাবেদার ক্লাসগুলো দেখে আসবেন, এরপরে এই ক্লাসটি বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে, ঠিক আছে? না হয় আপনি এই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝবেন না। তো যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিবেন যাতে করে আমাদের যেই কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। আমরা চাচ্ছি যে কোনোভাবে দেখি আপনাদের নিয়ে জুমে একটা লাইভ ক্লাস করাবো, অর্থাৎ এক্সাম নিব, যেই আমরা জাবেদা করলাম জাবেদার। আপনারা সবাই যদি জুমে লাইভ ক্লাস চান তাহলে ইয়েস লিখে অবশ্যই কমেন্ট করবেন। আমিও শুধুমাত্র ওনাদেরকে হয় জুম অথবা গুগল মিট, এই দুইটার একটার মাধ্যমে আমি অ্যাড করে নিব ইনশাল্লাহ, জুম অথবা গুগল মিট। শুধু ইয়েস লিখবেন যারা, শুধুমাত্র তাদেরকেই নিব। আপনাদেরকে মেসেঞ্জারে নক দেন অথবা ইয়েতে নক দেন, আপনি বলবেন, ঠিক আছে? বিষয়টি স্পষ্ট করে বলবেন যে আমি লাইভে এক্সাম দিতে রাজি আছি, বা আপনি আপনার নিজেকে যাচাই করার জন্য যে পদ্ধতি ওইটা বলবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি
বোর্ড কোশ্চেন নাম্বার 1। গতকাল আমাদের একটা মিস্টেক হয়েছে, ওই মিস্টেকটার আনসার দিয়ে আসতেছি। হ্যাঁ, গতকাল আমরা আসলে কত নাম্বার এন্ট্রিটা জানো, 13 নাম্বার এন্ট্রিটা ভুলে বলি নাই। হ্যাঁ, তো 13 নাম্বার এন্ট্রিটা যেহেতু বলি নাই, সেহেতু এখন বলে দেওয়া উচিত। আপনারা কি বলেন? তাহলে আসলে আমি ওই সময় এক জায়গায় ছিলাম, তো আসলে আমি বাড়িতে আসছি কিছু কারণে, এই জন্য বলতে পারে নাই। তো 13 নাম্বার এন্ট্রিটা হচ্ছে পেইড টাকা 8,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। কি বলছে? 8,000 টাকা 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি বা বিমা প্রিমিয়াম বা বিমা খরচ। তাহলে 8,000 টাকা 1 বছরের বিমা খরচ এটা দিছে। কিন্তু দেখেন আপনি অঙ্কটা করতেছেন এই জানুয়ারি, মকবুল আহমদ জানুয়ারি 1, এটা শুধুমাত্র 1 মাসের করেন, তাহলে কিন্তু আপনি দিছেন কয় মাসের? দিছেন 12 মাসের ইন্স্যুরেন্স পলিসি, 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি না? আপনি টাকা দিছেন কত? 1 বছরের, কিন্তু আপনি অঙ্ক করেন কয় মাসের? 1 মাসের। তাহলে আপনি অগ্রিম দিচ্ছেন না বাকি 11 মাসেরটা, তাহলে হবে যেহেতু টাকা দিয়েছেন সেহেতু ক্যাশ হিসাব ক্রেডিট, আর ইন্স্যুরেন্স প্রিপেইড এক্সপেন্সেস কি? প্রিপেইড এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা বোর্ড কোশ্চেন 1-এ চলে যাচ্ছি। এখানে আছে অ্যাকাউন্ট রিসিভেবল 8,642, অ্যাকাউন্ট পেয়াবল 7,369। আমাদেরকে এই অ্যান্টিগুলো থেকে নির্ণয় করছে রিকোয়ার্ড, আমাদের এই জিনিসটা নির্ণয় করতে হবে। রিকোয়ার্ড দ্য ট্রায়াল ব্যালেন্স, ফাইন্ড আউট মিসিং অ্যামাউন্ট। রিকোয়ার্ড দ্য ট্রায়াল ব্যালেন্স, ফাইন্ড আউট মিসিং ব্যালেন্স। মানে মিসিং ব্যালেন্স থেকে আমাদের কী করতে হবে? ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়ালগুলো থেকে মিসিং ব্যালেন্সটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই মিসিং ব্যালেন্সটা নির্ণয় করতে হলে আমরা প্রথমেই ঘরটা, আপনার রেওমিলের যে ঘরটা আছে ওই ঘরটা আপনাকে করা শিখাইতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন, আমি আশা করি সবাই আপনারা রেওমিলের ঘরটা পারেন। এরপরেও আমি আপনাদের সুবিধার্থে ঘরটা আবার করাচ্ছি। তো দেখেন সবাই, সর্বপ্রথম থাকবে সিরিয়াল নাম্বার। আগে আপনি উপরে লিখবেন ট্রায়াল ব্যালেন্স, যত সালের অঙ্ক ওই সালটা লিখবেন। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স 2020, 2018, 2011 বা যাই থাকে, যেটা ওইটা দেখা থাকে আপনি ওইটা লিখবেন। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স, সিরিয়াল নাম্বার। প্রথম করে থাকতে যাওয়া মিলে যাওয়া যাবে তাই ছিল কি ডেট, এখানে থাকবে সিরিয়াল নাম্বার। এরপর হচ্ছে অ্যামাউন্ট টাইটেল, কী ধরনের অ্যামাউন্ট ওইটার একটা টাইটেল থাকবে। হ্যাঁ, অ্যামাউন্ট টাইটেল। এরপরে হচ্ছে রেফারেন্স নাম্বার। ঠিক আছে, তারপরে ডেবিট টাকা, এরপরে ক্রেডিট টাকা। বুঝে গেছে এই পর্যন্ত? এবার আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল। চিন্তা করেন তো, আমরা কি বলছি? আমরা বলছি সম্পদ ও ব্যয় রেওমিলের ডেবিট দিকে বসবে। কি ডেবিট দিকে বসবে? সম্পদ ও ব্যয় রেওমিলের ডেবিট দিকে বসবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, পাওনাদার, এটা কি সম্পদ না দায় না ব্যয় না আয় না মালিকানা সত্ত্ব, কোনটা? এটা নির্ণয় করার মতো আপনার দক্ষতা হলেই আপনি রেওমিল একদিনের মধ্যেই পেরে যাবেন হয়তো। এরপর আমরা রেওমিলের বেসিক আরেকটা ক্লাস করাবো ইনশাল্লাহ। তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল আপনার দায়, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, কোনটা পড়ে? অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে কি একজন দেনাদার। আমার কি সম্পদ না? একজন দেনাদার কি সম্পদ না? একজন দেনাদার বাড়লো, তাহলে এটা কি নগদ বাড়লো না? এটা কিন্তু সম্পদ। তাহলে সম্পদ হলে কি হয়? আমরা জানি সম্পদ ও ব্যয় রেওমিলের ডেবিটে বসবে। সম্পদ ও ব্যয় রেওমিলের ডেবিটে বসবে। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বসছে না? এবার দেখেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল 7,396 টাকা। তাহলে অ্যাকাউন্ট পেয়াবল শব্দের অর্থ কি? আপনারা অবশ্যই অর্থগুলো জানতে হবে, এই একই অর্থ আপনাদের বারবার ব্যবহৃত হবে। তাহলে অ্যাকাউন্ট পেয়াবল শব্দের অর্থ হচ্ছে পাওনাদার, মানে আপনি বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করলেন, যার কারণে একজন পাওনাদারের তৈরি হলো, সৃষ্টি হলো, এবং ওই পাওনাদার আপনার কাছ থেকে টাকা পাবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল। তো অ্যাকাউন্ট পেয়াবল শব্দটার অর্থ হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার আপনার কাছে একজন পাবে, অর্থাৎ কি আপনার দায় তৈরি হইলো। কি তৈরি হইলো? দায়। তাহলে আমরা কি বলছি? আয়, দায় ও মালিকানা সত্ত্ব। আয়, দায় ও মালিকানা সত্ত্ব রেওমিলের ক্রেডিট দিকে বসে। কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। তাহলে আমরা দেখি ঠিক আছে কিনা। এই অ্যাকাউন্ট পেয়াবল 7,396 টাকা কোথায় বসছে? রেওমিলের ক্রেডিট দিকে বসছে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে।
এরপর হচ্ছে ক্যাশ। এই আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা নির্ণয় করতে হবে। ক্যাশ আমরা আপাতত ক্যাশটা এই ক্যাশের ঘরে ক্যাশ আমরা আগে চিন্তা করি ক্যাশ কি, ক্যাশ হচ্ছে নগদ টাকা। তাহলে নগদ টাকা কি, নগদ টাকা আমার সম্পদ। তাহলে সম্পদ কোথায় বসবে, ডেবিটে বসবে। আপাতত আমি এই ব্যালেন্সটা লিখব না, ঠিক আছে। আপাতত এই যে 14,000 টাকা লিখছি না আমরা, ওইটা লিখব না, হ্যাঁ। আপাতত ওইটা বাদ থাকুক। মনে করেন যে আপনি এখানে শুধু একটু জায়গা রেখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেন, একটু জায়গা রেখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন। আমরা এটা শেষে নির্ণয় করা শিখব, ঠিক আছে। এটা নির্ণয় করা খুবই সহজ, তবে এই সবগুলো না বুঝলেও এটা নির্ণয় জীবনেও করতে পারবেন না। এরপর হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্ট। ডেলিভারি ইকুইপমেন্ট, তাহলে ডেলিভারি ইকুইপমেন্ট কোথায় পড়ে? ডেলিভারি ইকুইপমেন্ট কী চাই বলেন তো কেউ? আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, দেখি ডেলিভারি ইকুইপমেন্ট কে বলতে পারেন। ডেলিভারি ইকুইপমেন্ট একটি কি চলতি সম্পদ, কি চলতি সম্পদ। তাহলে এটা কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। মিলের ডেবিট দিকে বসছে ডেলিভারি ইকুইপমেন্ট, মিলের ডেবিট দিকে বসছে। এরপরে হচ্ছে ক্যাশ অ্যান্ড অয়েল এক্সপেন্স। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স মানে তেল, গ্যাস এবং তেল খরচ, এক্সপেন্স অর্থ খরচ। তাহলে গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স কি সম্পদ না দায় না আয় না ব্যয় না মালিকানা সত্ত্ব বলেন তো? এক্সপেন্স, এক্সপেন্স শব্দটা আছে না, তাহলে ব্যয়। তাহলে ব্যয় হলে কোথায় বসবে? সম্পদ ও ব্যয় রেও মিলে ডেবিট দিকে বসে। তাহলে কি হবে? ডেবিট। সম্পদ এবং ব্যয় রেও মিলে ডেবিট দিকে বসে, ডেবিট। ডেবিট হয়েছে। এরপরে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে কি বিমা খরচ। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স 523 টাকা, 523। তাহলে যেহেতু এই খরচ বলছে না, ব্যয়, এক্সপেন্স অর্থ কি ব্যয় বা খরচ। তাহলে ব্যয় হলে কোথায় বসবে? আমরা বলছি রেও মিলের ডেবিট দিকে বসবে। তাহলে রেও মিলের ডেবিট দিকে ইন্স্যুরেন্স এক্সপেন্স, হ্যাঁ ইন্স্যুরেন্স এক্সপেন্স বসছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরপরে আমরা যাচ্ছি নোট পেয়েবল। এই জিনিসটা আমি আগেও বলছি আপনাদেরকে, নোট পেয়েবল কি এটা তো আগে বলছি। এরপরও আপনারা যারা জাবেদা জানেন না বা জাবেদা নির্ণয় করতে জানেন না, তারা এই ক্লাস করে শুধুমাত্র মানে ক্লাস করে মনে শান্তি দিতে পারবেন, বাট কিন্তু এই ক্লাস বুঝবেন না, পুরোপুরি বুঝবেন না। আর যারা আগের ক্লাসগুলো করছেন কিন্তু বুঝেন নাই, তারাও এই ক্লাস করবেন না। যারা করছেন এবং বুঝছেন শুধুমাত্র তারাই এই ক্লাসগুলো করবেন, ঠিক আছে। যদি আপনি ক্লাসটা সম্পূর্ণভাবে না বুঝেন জাবেদার ক্লাসগুলো, তাহলে আপনি এই ক্লাসটা বুঝবেন না। বিশেষ করে জাবেদার দ্বিতীয় দিনের যে ক্লাসটা আমরা প্লে ইয়েটে যোগ করে রাখছি, একটা বোর্ড কোশ্চেন এবং দ্বিতীয় দিনের ক্লাসটা, অবশ্যই ওগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, বিবিএ টিউটোরিয়াল আছে প্লে ইয়েতে, আমার চ্যানেলে ঢুকলেই পাবেন ইনশাল্লাহ। নোট পেয়েবল, নোটস পেয়েবল অর্থাৎ নোট পেয়েবল একটি কি দায়, একটি দায় না। নোট পেয়েবল মানে আপনি বাকিতে পণ্য ক্রয় করার কারণে আপনাকে একটি কি দিল, চালান দিল, যে চালান আপনি পরবর্তীতে অবশ্যই পরিশোধ করতে হবে নগদের মাধ্যমে। তাহলে নগদ চলে গেছে, এটা কি হয়েছে? দায় হয়েছে না? তাহলে দায় আমরা কি বলছি? আয়, দায় ও মালিকানা সত্ত্ব রেও মিলের ক্রেডিট দিকে বসে। তাহলে নোট পেয়েবল 18,450 টাকা কোথায় বসবে? রেও মিলের ক্রেডিট দিকে বসে। দেখছেন 18,450 টাকা রেও মিলে কোন দিকে বসলো? ক্রেডিট দিকে। কার বিনিময়ে? নোট পেয়েবলের বিনিময়ে, নোট পেয়েবলের মাধ্যমে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড অর্থ কি অগ্রিম, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অর্থ বিমা খরচ, অগ্রিম বিমা খরচ। তাহলে অগ্রিম বিমা খরচ এটা কি আয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব না সম্পদ না ব্যয় বলেন তো? আপনি যে কোনো কিছু ধরেন অগ্রিম খরচ করলেন, অগ্রিম আপনি বেতন দিলেন, তাহলে এটা কী হইলো? আপনার আয় হইলো না ব্যয় হইলো বলেন তো? নাকি সম্পদ হইলো না দায় হইলো? অবশ্যই কী হয়েছে? সম্পদ হয়েছে, কারণ আপনি অগ্রিম দিয়ে দিয়েছেন। অগ্রিম দিয়ে দেওয়ার কারণে আপনার মূল সম্পত্তি থেকে এটা কী গেছে? চলে গেছে। কিন্তু মাস শেষে আপনাকে এই জিনিসটা দেওয়া লাগতো, কিন্তু আপনি যখন এই জিনিসটা মাস শেষে, মাসটা যাইতাছে, ঠিক আছে, মাসটা এখন রানিং হচ্ছে, কিন্তু আপনি এই জিনিসটা এখনই দিয়ে দিলেন, আপনার কাছে যে টাকাটা দিয়েছেন ওই টাকাটা কিন্তু আপনার কাছে থাকতো, এখন কিন্তু নাই। এবং আপনার কাছে যে এই বিমার যে প্রিমিয়ামটা
ওই প্রিমিয়ামটা কিন্তু বিমা কোম্পানি আসে খুঁজতো, কিন্তু না খোঁজার আগেই যেহেতু আপনি দিয়া দিছেন, মানে এটা কি হচ্ছে একটা সম্পদ, আপনার কাছে কি এটা একটা সম্পদ। তাহলে আমরা কি বলছি, সম্পদ ও ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। দেখছেন, প্রিপেইড ইন্স্যুরেন্স রেওয়া মিলের ডেবিট দিকে, দেখছেন। আচ্ছা, তারপরে যাচ্ছে রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার এক্সপেন্স এটার অর্থটা কি বলতে পারেন দেখি তো? রিপেয়ার এক্সপেন্স এটার অর্থটা কি দাঁড়ায়, কি বলতে পারেন বলুন তো, আপনি মনে মনে একবার চিন্তা করেন। রিপেয়ার এক্সপেন্স এটা আপনারা অনেক পরিচিত, যারা 9-10-এ এই বিষয়ে অর্থাৎ অ্যাকাউন্টিং বিষয়টা পড়েছেন তারা অত্যন্ত পরিচিত। আর এখানে 9-10 এই বিষয়ে পান নাই, বা ইন্টারে এই বিষয়ে পান নাই সায়েন্স থেকে অথবা আর্টস থেকে তো আসে না, সায়েন্স থেকে আর্টসে এমন স্টুডেন্ট খুব কমই আছে আমার ধারণা। এমন স্টুডেন্ট কুচিত 10টা 5টা, 1000 স্টুডেন্টের মধ্যে 10টা পাওয়া যায়। হ্যাঁ, হয়তো যারা বাই মিস্টেক এখানে চলে আসছে, এখন আর সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ নেই, সাবজেক্ট চেঞ্জ করলে হয়তো পাবলিক মিস হবে অথবা তার একটা বছর ধৈর্য ধরতে হবে। এই জন্য অনেকেই মানে ভাগ্যের শিকার হয়ে এখানে আসে। তাহলে বলেন তো, রিপেয়ার এক্সপেন্স এর অর্থ কি? রিপেয়ার এক্সপেন্স, হ্যাঁ আমার ধারণা অনেকেই বলতে পারছেন মেরামত খরচ। রিপেয়ার এক্সপেন্স কি? মেরামত খরচ। তাহলে মেরামত যেহেতু খরচ হয়েছে, আপনার ব্যয় হয়েছে, এক্সপেন্স শব্দটা থাকলেই বুঝবেন ব্যয়, আর ব্যয় মানে কি রেওয়া মিলের ডেবিট দিকে। তাহলে রিপেয়ার এক্সপেন্স ব্যয় হয়েছে কত? 961, মানে 961 টাকা। তাহলে এটা কোন দিকে বসবে? রেওয়া মিলের ডেবিট দিকে। এখন আমরা দেখি ঠিক আছে কিনা। এই তো, রিপেয়ার এক্সপেন্স রেওয়া মিলের ডেবিট দিকে কত টাকা? 961 টাকা। ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে আছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, তাহলে সার্ভিস রেভিনিউ কত টাকা? 10,610 টাকা, 10,610 টাকা। তাহলে 10,610 টাকা এই সার্ভিস রেভিনিউ। এটার অর্থ তো আমার মনে হয় আমার পূর্বের ক্লাসগুলো করছেন, এটা সবাই পারার কথা। বলেন তো কি, আপনাকে অর্থগুলো নির্ণয় করতে হবে এবং কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সম্পত্তি, কোনটা ব্যয়, কোনটা চলতি সম্পদ, কোনটা স্থায়ী সম্পদ, এগুলো নির্ণয় করার মতো দক্ষতা যখন এখন থেকে হয়ে যাবে, তখন আমরা কার্যপত্রতে যখন যাব খুব উপকৃত হবেন। এই জন্য আমি সর্বপ্রথম একটি সিরিয়াল নিয়মে করাইতেছি, যাতে করে আপনারা জাবেদা বুঝেন। জাবেদার কাজটা দেখছেন, জাবেদার কিন্তু 70% কাজ এখানে আসতেছে, ঠিক না? আপনি জাবেদাতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা লাগতো না, এখানেও ডেবিট ক্রেডিট নির্ণয় করেন। জাবেদাতে যেরকম আয় ব্যয় সম্পদ দায় আপনাকে বুঝে নির্ণয় করার দরকার ছিল, ঠিক এখানেও একই কাজ। অতএব জাবেদাটা খুব ইম্পর্টেন্ট। যারা জাবেদা করেন নাই অবশ্যই আগে জাবেদা করবেন। আর আমাদের ক্লাসের প্রতিটা বিষয় নোট করে রাখবেন। আপনি যদি নোট করে না রাখেন তাহলে আপনি নিজেই এটা কি বলে, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। পরবর্তীতে আমাদেরকে দোষারোপ করার কোনো মানে হয় না। আর আমি পূর্বেও বলেছি, আমার ক্লাসগুলো যারা 100% ফলো করবে, আমি এটা সিউরিটি দিচ্ছি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা হিসাব বিজ্ঞানে A+ পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? সার্ভিস রেভিনিউ, সেবা আয়। সার্ভিস রেভিনিউ, সেবা আয়, মানে সেবা প্রদান করছেন, তার বদলে আপনি কি করছেন? আয় করছেন, সম্পদ আয় করছেন, সে টাকা আয় করছেন, ক্যাশ নগদ আসছে। তো আপনি যখন সেবা আয় করলেন, সেবা আয় করার কারণে আপনি যখন সেবা আয় করলেন, সেবা আয় করার কারণে আপনার সম্পদ বেড়ে গেল, ঠিক আছে না? তাহলে এটা কি আয়ের মধ্যে পড়ছে না? আয় সেবা, আমি তো বলেই দিতেছি যাক আয়। তাহলে সেবা আয়ের মাধ্যমে আপনি কত টাকা আয় করছেন? 10,610 টাকা। তাহলে আমরা কি বলছি? আয় দায় ও মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। আয় দায় ও মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। তাহলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসছে কি না একবার তো দেখে আসা উচিত। কী বলেন আপনারা? এই তো, সার্ভিস রেভিনিউ, সেবা আয় আছে না? ঠিক আছে, হ্যাঁ রেওয়া মিলের ক্রেডিট দিকে বসছে। এখানে একটা গড় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই ঘরটা হবে না, এই ঘরটা আপনারা কেউ দিবেন না। হ্যাঁ, একটা ঘর মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপরে কে আছে দেখি। তারপরে আছে ড্রয়িং। এই তো দেখছেন কীভাবে বেজালটা লাগাইছে। ড্রয়িং শব্দের অর্থ কী পারেন? ড্রয়িং শব্দটা কি? রং করা, তাই না?
নাকি? কে পারেন বলেন তো? লাইভ ক্লাস হলে অত্যন্ত ভালো হইতো, আপনাদের অবস্থা যাচাই করার জন্য আমার জন্য খুব সহজ হয়ে উঠতো। এখন তো আপনাদের অবস্থা যাচাই করা হয় না। আচ্ছা, তারপরও যারা ফুল ক্লাসটা দেখেন তারা কমেন্টে জানাবেন আপনি কি জানাই, আপনি কী ভাবছেন ড্রয়িং শব্দের অর্থ। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িং শব্দের অর্থ আমরা জেনে নিই। ড্রয়িং শব্দের অর্থ হচ্ছে উত্তোলন করা। কী করা? উত্তোলন করা। অর্থাৎ মালিকে যেই মালিকানা সত্ত্ব আছে, মালিকানা সত্ত্ব আছে না, মালিক যে ইনভেস্ট করলো এটা মালিকানা সত্ত্ব না? তাহলে মালিকের যেই মালিকানা সত্ত্ব, এটা যখন মালিক ড্র করে বা উইথড্র করে, ড্রয়িং করে, উত্তোলন করে, ঠিক আছে, এটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব। এবার খুব ঠান্ডা মাথায় বসেন, বুঝেন এই অ্যান্টিটা খুবই একটা ক্রিটিক্যাল অ্যান্টি, ঠিক আছে? অ্যান্টিটা একটা ক্রিটিক্যাল অ্যান্টি। আপনারা যারা একটু সমস্যা করবেন তারা কিন্তু এই অ্যান্টিটা বুঝতে সমস্যা হয়ে যাবে। তাহলে দেখেন, ড্রয়িং 700 টাকা, অর্থাৎ মালিকের মালিকানা সত্ত্ব থেকে মালিক যখন কি করে, কিছু পরিমাণ অর্থ উইথড্র করে, তাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব। তাকে কী বলে? বিপরীত মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ডেবিট হলে, মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয়, বিপরীত মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। কি হবে? মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয়, বিপরীত মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। খুব ঠান্ডা মাথায় বুঝেন। আপনাদেরকে আমি এই কথাটা খুব ঠান্ডা মাথায় বলছি এই কারণে, এই অ্যান্টিটার কারণে আপনার পুরো অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। এই অ্যান্টিটার কারণেই আপনার কিন্তু ট্রায়াল ব্যালেন্স নির্ণয় হবে না, দেখবেন। তাহলে কি হচ্ছে, আপনারা খুব ঠান্ডা মাথায় বুঝতেছেন। আমি মনে করি মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয়, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব কী হবে? ক্রেডিট হবে। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায়, কী করলে? উত্তোলন করলে আপনি যখন একটি কিছু মানে আপনার ব্যবসা থেকে পণ্য দ্রব্য বা যাই উত্তোলন করেন, আপনার তো মালিকানা সত্ত্ব হ্রাস পাবে না? তখন বিশেষ করে টাকা যখন উত্তোলন করবেন, তখন তো অবশ্যই কী করবে? মূলধন হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব কী হবে? ডেবিট হবে। মালিকানা সত্ত্ব ডেবিট হবে। আবারও বলছি, বিপরীত মালিকানা সত্ত্ব হচ্ছে কোনো লেনদেন মালিকানা সত্ত্বেও কমিয়ে দেয়। মানে যেই কোনো লেনদেন যেটার কারণে মালিকানা সত্ত্বটা কমে যায়, তাকে বিপরীত মালিকানা সত্ত্ব বলে। তাহলে তো বুঝছেন, তাই না? আশা করি সবাই বুঝছেন। তাহলে আমরা তো এই পর্যন্ত বুঝতে সক্ষম যে বিপরীত মালিকানা সত্ত্ব এবং মালিকানা সত্ত্ব কী। আর যদি কেউ না বুঝেন তাও আবার কমেন্ট করবেন, আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব, ঠিক আছে? দেখেন, বিপরীত মালিকানা সত্ত্ব ডেবিট, ঠিক আছে না? কি আমরা কি বলছি? বিপরীত মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয়, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব ক্রেডিট। উত্তোলন করলে, এবার দেখেন, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলন করলে কে হ্রাস পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। খুব ঠান্ডা মাথায় বুঝুন, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। বিপরীত মালিকানা সত্ত্ব কী কয়? হওয়ার কারণে মালিকানা সত্ত্ব ডেবিট হবে। বিপরীত মালিকানা সত্ত্ব হওয়ার কারণে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় না? হ্রাস পায় তো, এই পর্যন্ত তো ক্লিয়ার। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব হওয়ার কারণে মালিকানা সত্ত্ব কী হবে? ডেবিট হবে। যখন উনি উত্তোলন করেছে, এটা মালিকানা সত্ত্ব না? তাহলে উনি যখন এই মালিকানা সত্ত্বটা উত্তোলন করলেন, এটা কী বিপরীত মালিকানা সত্ত্বের বিপরীত হলো না? বিপরীত মালিকানা সত্ত্ব একটা আছে না? আপনার ধরেন 7 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, কিন্তু 700 টাকা উঠাইলেন। এখন 7 লক্ষ টাকা যে ইনভেস্ট করলেন, এটা তো বিপরীত এটা তো মালিকানা সত্ত্ব, কিন্তু আপনি এখন যেটা উঠেছে এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। যেহেতু বিপরীত মালিকানা সত্ত্বটা উত্তোলন মালিকানা সত্ত্বটা আপনার কাছে থেকে যাইতেছে 7 লক্ষ টাকা, কিন্তু আপনি যখন বাড়তি টাকা বিপরীত মালিকানা সত্ত্ব এই বাড়তি টাকা উত্তোলন করতেছেন, ঠিক আছে, সেই কারণে আপনার মালিকানা সত্ত্বটা ডেবিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে উত্তোলন করলেন এটা ডেবিট। এ পর্যন্ত তো বুঝে গেছে। যদি আবার কেউ না বুঝেন, আর একটু ঠান্ডা মানে 2-3 বার দেখবেন। 2-3 বার দেখেও যদি না বুঝেন, মানে পিছিয়ে দিয়ে টেনে 2-3 বার দেখবেন। এরপরে যদি না বুঝেন, তারপরে আমি আবার দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে আসতেছে স্যালারি এক্সপেন্স, ক্যাপিটাল হচ্ছে কি? মূলধন। ক্যাপিটাল অর্থ মূলধন। এখন বলেন, মূলধন আয় নাকি দায় না মালিকানা সত্ত্ব? বলেন তো, নাকি ব্যয়? মূলধন কোনটা? মূলধন আমাদের কি ব্যবসায়ের সম্পদ না? স্থায়ী সম্পদ না একটা? তাহলে আমরা কি বলছি? সম্পদ ও ব্যয় রেও মিলে ডেবিট দিকে বসে। মূলধন আমাদের ব্যবসার একটা স্থায়ী সম্পদ না? তাহলে মূলধন ব্যবসায়ীর স্থায়ী সম্পদটা কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। ব্যবসায়ীর স্থায়ী সম্পদটা ডেবিট দিকে বসে।
তাহলে আমরা ডেবিট দিকে বসাচ্ছি ওকে ক্যাপিটাল বা মূলধনকে আমরা দেখি মূলধনে কী করছে, সরি ক্যাপিটাল 4,444,636 টাকা ক্যাপিটাল মূলধন। তো মূলধন আমাদের রেওয়া মিলের কোন দিকে বসছে, সম্পদ ও দায়। ও আচ্ছা, মূলধন আমাদের কি আয় মালিকানা সত্ত্বা, মূলধন আমাদের মালিকানা সত্ত্বা না, আমরা কি বলছি সম্পদ ও ব্যয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। তাহলে যখন আমাদের তো এখানে আলাদা মালিকানা সত্ত্বা আছে, যদি মালিকানা সত্ত্বের হিসেব না আসতো তাহলে এটা ডেবিট হইতো। যেহেতু মূলধন মালিকানা সত্ত্বা, মালিকের সত্ত্ব, মালিক যখন ইচ্ছা তখন কী করবে, মূলধনটা উঠাই নিতে পারবে না। এই জন্য মূলধন কী হচ্ছে, ক্রেডিট দিকে বসছে। আমরা কি বলছি, আমরা বলছি আয় দায় এবং মালিকানা সত্ত্ব, আয় দায় এবং সম্পদ, আয় দায় ও মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, সম্পদ ও ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। যেহেতু মূলধন একটি কি মালিকানা সত্ত্ব, মূলধন একটি মালিকানা সত্ত্ব, সেহেতু মূলধন হবে কি রেওয়া মিলের ক্রেডিট দিকে, কারণ আমরা জানি মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, আমরা জানি মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যালারি এক্সপেন্স, বেতন খরচ। আমি তো বলেই দিছি খরচ, ঠিক আছে না, দেখেন কত সুন্দর বলেই দিছে ওনারা, স্যালারি এক্সপেন্স বেতন খরচ। তাহলে বেতন খরচ কত টাকা, 4,424 টাকা, 4,428 টাকা, 4,428 টাকা বেতন খরচ হয়েছে। তাহলে আমরা কি বলছি, খরচ মানে ব্যয় না, তাহলে সম্পদ ও ব্যয় মিলের ডেবিট দিকে, এই তো ডেবিট দিকে বসে গেছে কত, 4,428 টাকা, 4,428 টাকা। এরপরে আসতেছে কি আছে, এরপরে দেখি, এরপরে আছে স্যালারিজ পেয়াবল, স্যালারিজ পেয়েবল। এটার অর্থ হচ্ছে পেয়েবল মানে হচ্ছে কি পাওনাদার, স্যালারি পাওনাদার মানে আপনি পূর্বে আপনার দোকানে কর্মচারী বেতন কাজ করছে, কিন্তু আপনি তার বেতনটা তখন দেন নাই, এখন সে আপনার একটা দায় হয়ে গেছে, ঠিক আছে না, আপনি যখন তার বেতনটা দেন না তখন আপনার দায় বেড়ে গেছে না, ওই আপনার একজন পাওনাদার না, তাহলে স্যালারিজ পেয়েবল, পাওনাদার কত 815 টাকা, সে 815 টাকা পাবে। তাহলে যখন দায় হয়ে গেল তখন সে কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে, এই তো ক্রেডিট দিকে বসবে। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, আয় কোনটা আয় বসবে, কোনটা কি বসবে ব্যয় বসবে, কোনটা ডেবিটে বসবে, কোনটা ক্রেডিটে বসবে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমাদের মেইন যে কাজটা ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করা। এবার দেখেন আপনারা একটু চালাকি করবেন, এই দিকে সবাই এই জিনিসটা খুব খেয়াল করে শুনবেন, একটু চালাকি করবেন। কি চালাকিটা করবেন, আপনারা চলে যাবেন নিচে, ডেবিটের টাকাটা আপনার যদি ট্রায়াল ব্যালেন্সটা ডেবিটে নির্ণয় করা লাগে তাহলে আগে ক্রেডিটের টাকা যোগ করবেন। আবার বলি, আপনার যদি ডেবিটে ট্রায়াল ব্যালেন্স থাকে তাহলে আগে ক্রেডিটটা নির্ণয় করবেন, আবার যদি ক্রেডিটে থাকে ট্রায়াল ব্যালেন্স তাহলে আপনি আগে ডেবিট যোগ করবেন। আবার বলতেছি, আপনারা খুব সুন্দর করে শুনেন, আপনার যদি ট্রায়াল ব্যালেন্সটা ডেবিটে নির্ণয় করা লাগে তাহলে আগে ক্রেডিটের দিকটা যোগ করবেন, ক্রেডিটের যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো যোগ করবেন এবং যোগফল নিচে নামাইবেন, সাবধানতার সাথে যোগ করবেন যাতে যোগে ভুল না হয়। আবার যদি ট্রায়াল ব্যালেন্সটা ক্রেডিটে থাকে তাহলে ডেবিটের যে ব্যালেন্স অ্যামাউন্টগুলো আছে ওই অ্যামাউন্টগুলো যোগ করবেন, যোগ করে যোগফল নিচে বসাইবেন। কেন আমরা এটা করব, কারণ আমরা জানি ডেবিটে যে যত টাকা থাকে রেও মিলে ক্রেডিটও ঠিক সেম পরিমাণ অ্যামাউন্ট থাকে। কি থাকে, ডেবিটে যে পরিমাণ অ্যামাউন্ট থাকে ক্রেডিটেও ঠিক সেম পরিমাণ অ্যামাউন্ট থাকে। আমরা কি জানি, রেও মিলে ডেবিটে যে পরিমাণ অ্যামাউন্ট থাকে ক্রেডিটেও ঠিক সেম পরিমাণ অ্যামাউন্ট থাকে। এখন এখানে ডেবিটে হয়েছে কত, এখানে ডেবিটে হয়েছে 81,907 টাকা, 81,907 টাকা। কিন্তু আমরা যখন একবারে পুরা ক্রেডিটটা যোগ করছি খুব নিখুঁতভাবে তখন পাইছি 81,907 টাকা। কিন্তু আমরা যখন পুরো ডেবিটটা যোগ করছি, ডেবিটটা যোগ করে 14,576 টাকা কম পাইছি। কার থেকে কম পাইছি, ক্রেডিট অপেক্ষায় ডেবিটে কম পাইছি খুব নিখুঁতভাবে যোগ করার পর। তাহলে যখন আমরা ক্রেডিট থেকে ডেবিটে 14,576 টাকা কম পাইছি, অর্থাৎ আমাদের ধরে নিতে হবে এই যে ক্যাশটা যেটা আমাদের সম্পদ, এই ক্যাশটাই যার ট্রায়াল ব্যালেন্স হবে, যার রেওয়া মিলের মধ্যে ট্রায়াল ব্যালেন্স মানে তার যার রেওয়া মিল
মিসিং ফাইন্ড আউট, যে যার যে মিসিংটা, এই মিসিংটা যেটা ফাইন্ড আউট পাইছি, ওই মিসিংটা হচ্ছে 14,576 টাকা। ওই মিসিংটা হচ্ছে কত টাকা? 14,576 টাকা। এবং এরপরে আমরা এই ডবল দিয়ে ক্লোজিং দিয়ে দিবেন, ক্লোজিং আপনারা অবশ্যই ক্লোজিং দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমরা রেও মিলের যেই বেসিক আছে ওই বেসিকগুলো প্রথমেই বলছি। আর রেও মিল করতে হলে অবশ্যই আপনাকে কি জানতে হবে? রেও মিল করতে হলে অবশ্যই আপনাকে জাবেদা জানতে হবে। যারা জাবেদা জানেন না, ভালোভাবে জাবেদা শিখে নেবেন। আমরা রেও মিলের ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিব যদি আপনারা জাবেদা সুন্দর করে জানেন। আর আমার প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে আপনারা জাবেদা পাবেন। তবে জাবেদার যে 5টা ক্লাস দিছি, ওই 5টা ক্লাস সম্পূর্ণভাবে যদি কেউ দেখে, তা জাবেদার অঙ্ক যেইভাবে আসুক পরীক্ষা, আমার মনে হয় কোনোভাবেই ফেল করার কোনো সম্ভাবনা নাই। জাবেদায় সে পারবেই পারবে। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।